ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা টিএসসি সহ বিভিন্ন স্পটে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। তো এটা কি আসলে ডাকসুর নেতাদের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, এবং আমরা দেখছি যে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব স্ট্রং একটা সাপোর্ট দিচ্ছে, আমাদের সরকারও একটা মৌন সম্মতি দিয়ে যাচ্ছে। তো এ থেকে আমরা বুঝি যে দেশে আসলে রুল অফ ল বলে কিছু নাই। আজকে অনেকগুলো টপিকের মধ্যে আমি যেটা সিলেক্ট করেছি গভর্নেন্স অ্যান্ড পলিটিক্স, সেখানে রুল অফ ল আমার মনে হয় যে একটা গুড গভর্নেন্সের খুব মূল উদ্দেশ্য বা লক্ষ্য। আমাদের যে রুল অফ ল সেটার এক্সপেকটেশনটা বেসিকলি থাকে যে শুধু সরকার পরিবর্তন বা সরকার পতন না, বরং হচ্ছে সমান আইন প্রতিষ্ঠা করা, সেটা হচ্ছে ক্লাস, জেন্ডার বা রিলিজিয়ন, যে কোনো কিছুর ইরেসপেক্টিভ অফ এভরিথিং। তো এই যে রুল অফ ল এটা আমাদের যে কোনো সংস্কারের, অন্যান্য যে কোনো সংস্কারের অন্যতম ভিত্তি, আমাদের কনস্টিটিউশনের অন্যতম গোল। কিন্তু ইন রিয়েলিটি আমাদের দেশে আসলে কি হচ্ছে, আমরা দেখেছি যে যুগের পর যুগ প্রশাসন, বিচার ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী যে সংস্থা, তারা কিন্তু রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারছে না। আমি যদি 5 তারিখের পরের সিনারিও বলি, এখানে বাংলাদেশে আসলে রুল অফ ল নেই, এখানে আসলে একটা মব প্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে আমরা প্রবেশ করেছি। এখানে হচ্ছে আমরা কিছুদিন পরপরই দেখছি মব করে করে দাবি আদায় করে নিচ্ছে, সেটা হোক ভ্যালিড বা ইনভ্যালিড। তারপর মাজার ভাঙছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, এবং তারপরে যখন সেই যে হ্যারাসারদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেও মব তৈরি করে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তো এই যে টোটালি ইনঅ্যাকশন অফ ল, এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট একটা সিনারিও। তো এই যে রুল অফ ল প্রতিষ্ঠার জন্য আমার আগামী নির্বাচিত সরকারের কাছে যেসব সাজেশন থাকবে, প্রথমত বাংলাদেশের বা যে কোনো স্টেটের 3টা যে মেজর ব্রাঞ্চেস আছে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, তাদের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাই না। তো এই চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করাটা খুবই জরুরি। সেই সাথে যদি আমি প্রত্যেকটা ইনস্টিটিউশন নিয়ে আলাদাভাবে বলি, লেজিসলেটিভের ক্ষেত্রে ল মেকিং বডি যেটা, সেখানে আমি একটা আর্টিকেলের কথা না বললেই নয়, আর্টিকেল 70, যেখানে বলা আছে যে কোনো এমপি যদি তার দলের সদস্যপদ ত্যাগ করে অথবা দলের বিপক্ষে ভোট দেয়, তাহলে তার এমপি সদস্যপদটা চলে যাবে পার্লামেন্ট থেকে। তো এখানে আমাদের একটা সংস্কারের প্রয়োজন রয়েছে। তারপরে আমি যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চের কথায় আসি, আমাদের দেশে এখনকার কনটেক্সটে এক্সিকিউটিভ ব্রাঞ্চটা কিরকম দেখা যাচ্ছে যে তারা যে কোনো ডিসিশন যেটা অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ পাওয়ারে নেওয়ার কথা না, সেগুলোই হচ্ছে পপুলিজম। ফেসবুকে হচ্ছে আমরা যেগুলো স্টেটাস দিচ্ছি, দেখা যাচ্ছে 2 দিন পরে এসে এক্সিকিউটিভ অর্ডারে সেসব ডিসিশন নেওয়া হচ্ছে। অন্যান্য যে ব্রাঞ্চ আছে সেখানে তাদের পাওয়ার এক্সারসাইজ করতে দেওয়া হচ্ছে না। ইভেন কনস্টিটিউশন চেঞ্জও হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারে হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন আমরা আছি। তো এই যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের একচেটিয়া যে ক্ষমতা, সেটা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর আমি যদি বিচার বিভাগের কথায় আসি, একটা দেশে তো শুধু ল এক্সিস্ট করলেই হয় না, লয়ের প্রয়োগটাও দরকার। তো সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতাটা বাংলাদেশে বর্তমানে খুবই প্রয়োজন, কারণ আমরা দেখেছি যে গত যে সরকার ছিল বা এখন যারা আছে, বিচার বিভাগ কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীন হতে পারেনি, এখানে অনেক বেশি ইন্টারফারেন্স থাকে। তারপরে এক্ষেত্রে একটা জুডিশিয়াল কমিশন গঠন করা যায়, যারা হচ্ছে উইকনেসগুলো আইডেন্টিফাই করবে এবং সেগুলো হচ্ছে তাদের পরামর্শ দিবে কিভাবে জিনিসগুলো রিফর্ম করা যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আইনের সমান প্রয়োগ সবার ক্ষেত্রেই হতে হবে। এরপর আমি যদি প্রশাসনের দিকে তাকাই, প্রশাসনের এখানে দুর্নীতি দমন করা খুবই খুবই প্রয়োজন, কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে যে দুর্নীতির রুটি হচ্ছে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর, সেটা। এক্ষেত্রে নিরপেক্ষ দক্ষ জনপ্রশাসনের পাশাপাশি ন্যায়পাল নিয়োগ দেওয়া যেতে পারে, যেখানে ন্যায়পাল হবে একজন নিরপেক্ষ ব্যক্তি, যারা সরকার বা প্রশাসনের কেউ যদি কোনো অপরাধ করে থাকে, সেগুলোর বিচার ব্যবস্থার আওতায় আনা হবে তার দায়িত্ব। আর স্থানীয় পর্যায়ে আমাদের যে শাসনটা আছে, সেখানে ডিসেন্ট্রালাইজেশন খুবই প্রয়োজন। এই সেন্ট্রাল থেকে ক্ষমতাটা রাষ্ট্র থেকে জনগণের কাছে ডিস্ট্রিবিউট হওয়াটা দরকার। সেক্ষেত্রে স্থানীয় সরকার যদি শক্তিশালী হতে পারে, তাহলে কিন্তু আমাদের প্রান্তীয় পর্যায়ে জনগণের কাছে ক্ষমতার ডিস্ট্রিবিউশনটা অনেকটা ইভেনলি হবে। এবং সবশেষে যে আমার সাজেশন, মানবাধিকার প্রতিষ্ঠা করা। তো আমি শুরুতেই হচ্ছে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের একটা এক্সাম্পল দিয়েছিলাম। আমরা দেখেছি ওই ভিডিওগুলোতে যে একেবারে রাস্তার যে মানুষগুলো আছে, তাদের প্রাইভেসি রক্ষা করা হচ্ছে না, তাদের একান্ত ব্যক্তিগত
কন্ডোমের মতো জিনিস ভিডিওতে দেখাচ্ছে। আই এম সরি, বাট আই থিঙ্ক উই শুড বি আনকমফোর্টেবল, কারণ এগুলো তো হচ্ছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানবিক মর্যাদা এবং সাম্য এটা কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে না। এক্ষেত্রে ক্লাস ডিফারেন্সিয়েট করা হচ্ছে, জেন্ডার ডিফারেন্সিয়েট করা হচ্ছে, বেসিক রাইটস আছে যেগুলো আমাদের ফুলফিল হচ্ছে না। ফ্রিডম অফ স্পিচ বলেন বা ফ্রিডম অফ মুভমেন্ট, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই না, যেখানে নারীদেরকে রাত 10টার পর হচ্ছে ফ্রিলি মুভ করতে দেয়া হচ্ছে না, এবং সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেল থেকেই হচ্ছে। তো সবশেষে আমি বলতে চাই যে আমাদের যে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা আইন প্রণয়ন করার চেয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা। এবং আমি মনে করি যে আমাদেরকে পপুলিজম বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, এবং এটাই হচ্ছে একটা গুড গভর্নেন্সের বৈশিষ্ট্য। ধন্যবাদ।